১৬ বছরের নিচের পাঠকদের জন্য এই বইটি উপযুক্ত নয়। বইয়ের শুরুতেই লেখক এমন একটি সতর্কবার্তা দিয়েছেন। যদিও আমার মনে হয়েছে এই সতর্কবার্তার আসলে কোনোই দরকার ছিল না, কারণ বর্তমানে পাঠকেরা এই ১০ থেকে ১৪ বছর বয়সী এমন এমন পাঠক রয়েছে যারা এমন এমন বই পড়ে যে বইগুলো পড়ে তারা কিছুই শিখবে না, জানবে না, শুধুমাত্র অহেতুক কিছু ফ্যান্টাসিতে ভুগবে। সেখানে তারা যদি এই বইটি পড়ে তারা কিছু তো শিখবে, জানবে, আসলে কষ্ট কী হয়, ত্যাগ কী হয়, এই ব্যাপারগুলো বুঝবে। তো কথা না বাড়িয়ে আপনাদেরকে বইটি দেখাই। বইয়ের নাম হচ্ছে ১০ সেকেন্ড, লিখেছেন সুমন ভূঁইয়া। আমি আবার বলছি, বইটির নাম হচ্ছে ১০ সেকেন্ড, লিখেছেন সুমন ভূঁইয়া। বইয়ের শুরুতেই লেখা আছে একজন বাবার গল্প ১০ সেকেন্ড। তো এটা আসলে ১০ সেকেন্ডে ঘটে যাওয়া একজন বাবার গল্পই, যে বাবাকে আমরা প্রচ্ছদে দেখতে পাই, যিনি অনেক উঁচুতে রয়েছেন এবং সেখানে একটা দড়ির সাহায্যে আটকে থেকে একটা বাড়িতে রং করছেন। তো এই বাবার নাম হচ্ছে শামসু। আজকে আমরা কথা বলবো শামসুকে নিয়ে, শামসুর বাবা হয়ে ওঠার গল্পটা নিয়ে। তা আমরা বইয়ের শুরুতেই দেখতে পাই শামসুর একটি পরিবার রয়েছে, খুব আদুরে একটি পরিবারের সদস্য সংখ্যা খুব বেশি না, শহরে মাত্র তারা ৩ জন থাকে। তার ছোট্ট মেয়ে মুনিয়া, তার ওয়াইফ বিলকিস, যাকে আমরা বইতে এক জায়গায় পরীর মতো সুন্দরী বলে জানতে পারি, তারপর তার গ্রামে থাকা মা। তো এই যে শামসু তার মেয়ে মুনিয়ার জন্য সব কিছু করতে পারে। সে আসলে মুনিয়াকে একটা ভালো ভবিষ্যৎ দিতে চায়, যেটা সে নিজে ছোটোবেলায় পায়নি। তাই সে মুনিয়ার সব রকম আবদার মেটাতে চেষ্টা করে, মুনিয়াকে যাতে ভালো রাখতে পারে। এই জন্য সে খুব কষ্টে থেকেও টাকা পয়সা জমাতে চেষ্টা করে। তো আমরা দেখতে পাই শামসু একদিন সকালবেলা উঠে কাজে চলে যায়, তবে তার আগে সে স্বপ্নে দেখে, খুব বাজে একটা স্বপ্ন দেখে এবং ওই স্বপ্ন দেখে সে খুব ভয় পায়। তারপরেও সে সকালবেলা উঠে কাজে যায় এবং কাজে গিয়ে নতুন করে কাজ শুরু করে। সে আসলে রঙের কাজ করে, বড় বড় দালানগুলোতে রং করে এবং সেখানে সে খুব এক্সপার্ট। তো আমরা দেখতে পাই সে এরকম একটা রঙের কাজ করতে এসেছে। তারা খুব হাসি খুশি মেজাজে রঙের কাজ করছে, রং মিলাচ্ছে এবং ১৪ তলা থেকে কাজ শুরু করেছে। করতে করতে একজন আরেকজনের সাথে গল্প করছে, কারো ছেলে মেয়ে নিয়ে গল্প করছে, কেউ গান গাইছে। তখন বলছে যে তুমি একটু জোরে গান গাও। তো এরকম করতে করতে আমরা দেখি শামসু কাজ শুরু করেছে এবং সে নিচে নামতে নামতে তার ফোন এসেছে। মুনিয়া বাড়ি থেকে ফোন করেছে যে বাবা, আমি তো ক্লাস 3-তে উঠেছি এবং আমি ফার্স্ট হয়েছি। তো এই কথা শুনে শামসু খুবই খুশি হয় এবং তখন সে বলে যে তোমার জন্য কি আনবো তাহলে মা। তখন মুনিয়া বলে যে আমার অনেক গরুর মাংস খেতে ইচ্ছে করছে, তুমি গরুর মাংস নিয়ে আসো। তখন শামসু বলে যে তাহলে তোমার মাকে ফোন দাও। তো যখন বিলকিসকে ফোন দেয় তখন আমরা দেখি যে শামসু বলে আমি কিভাবে আনবো, অনেক দাম গরুর মাংসের, তারপরেও দেখি যদি ১ পোয়া আনতে পারি। তখন বিলকিস বলে ১ পোয়াতে তো আসলে হবে না, তুমি তো খেতে পারবে না। তখন শামসু বলে আমি খেতে হবে না, আমার মেয়ে খেতে পারলেই হবে। তারপর বিলকিস বলে যে তাহলে ঠিক আছে নিয়ে আসো, এমনভাবে রান্না করবো যাতে সবাই খেতে পারে। তো বুঝতেই পারছেন তারা অনেক স্যাক্রিফাইস করে অনেক যত্নে একটা সংসার গড়ে তুলেছে এবং এই সংসারে অভাব আছে কিন্তু শান্তির অভাব নেই, হয়তো আর্থিক অভাব আছে এরকম। তো এই সুন্দর গল্পটার মধ্যে লেখক খুব কষ্ট ঢুকিয়ে দেন। এবার কি হয়, শামসু যে দড়িটা দিয়ে আটকে ছিল ওই দড়িটার হুক খুলে যায় এবং চোখের পলকেই শামসু উপরতলা থেকে আস্তে আস্তে নিচে পড়তে শুরু করে এবং সে দেখতে পায় যে সে হিসেব করে আর ১০ সেকেন্ডের মধ্যেই সে হয়তো নিচে পড়ে যাবে এবং তার পরিণতি ঠিক কী হবে। ১৪ তলা একটা ভবন থেকে সে নিচে পড়ে যাবে। তো তার পরিণতি আমরা বুঝতেই পারছি। তখন আমরা দেখি সে একতলা একতলা করে পড়ছে, সময় থমকে যাচ্ছে, সে তার অতীত চিন্তা করছে, কিভাবে সে শামসু হয়ে উঠেছে, কিভাবে সে মুনিয়ার বাবা হয়ে উঠেছে, বিলকিসের স্বামী হয়ে উঠেছে। তো এই শামসু ছোটোবেলায় তার বাবাকে হারিয়েছে, তার ভাই লাবুকে হারিয়েছে। তারা হচ্ছে নদীতে গিয়েছিল, তার বাবা আর ভাই। তো ওই দিন কালবৈশাখী ঝড় ওঠে এবং তার বাবা আর ভাই আনফর্চুনেটলি বাঁচতে পারে না, মারা যায়। তারপর তার মা একদম চুপচাপ হয়ে যায়, সে তার মাকে আর কখনো হাসতে দেখেনি। তো তখনই সে ওইটুকু বয়সে বুঝে যায় যে এবার তাকে কিছু করতে হবে, পেট ভরে খেতে হলেও কিছু করতে হবে, মায়ের মুখে হাসি ফোটানোর জন্য হলেও কিছু করতে হবে। খুব অল্প বয়সে সে কাজে নেমে যায়, তার মা না চাইতেও আসলে কাজ করতে হয়। আস্তে আস্তে সে শহরে আসে, শহরে এসে সে প্রথমে একটা রিক্সার গ্যারেজে কাজ করে, তারপর সেখান থেকে অন্যান্য কাজ, এরকম করতে করতে সে এই রঙের কাজটা পায়। দেখে যে এখানে অনেক বেশি লাভ,
অনেক বেশি লাভ বলতে কি, এটা তো অনেক রিস্কের কাজ, যার কারণে টাকাও বেশি। তো সে নিজের জীবনের পরোয়া না করে আসলে এই কাজগুলো করতে থাকে এবং একটা সময় সে বাড়িতে 17,000 টাকা নিয়ে যায়, যেটা দেখে তার মা খুব খুশি হয়। সে তার মায়ের মুখে হাসি ফোটাতে পেরেছে এবং তার মা আগের মতো হয়ে যায়, গরু কিনে ধান চাষ করে। মানে তার মায়ের মধ্যে আমরা আগের মতো একটা প্রাণবন্ত ভাব দেখতে পাই। তো তখন শামসু আরও বেশি প্রতিজ্ঞাবদ্ধ হয় যে না, আমাকে আরও কাজ করতে হবে। তো সেই কাজগুলো করতে থাকে এবং একদিন তার মা ফোন দিয়ে বলে যে আজকে তো তোর বিয়ে, আজকে তোকে বিয়ে করতে হবে। তো মায়ের উপর অগাধ আস্থা রেখে মেয়েকে না দেখেই সে বিয়ে করে এবং ওই বিয়ের সময়ও একটা ট্র্যাজেডি হয়। তো সেটা আপনারা বই পড়লেই বুঝতে পারবেন, এখন বলে দিলে আসলে স্পয়লার হয়ে যাবে। তো যাই হোক, তারপর আমরা এই যে শামসু একতলা থেকে পড়ছে, প্রত্যেক পড়াতে পড়াতে আমরা তার জীবনের কষ্টগুলো দেখতে পাচ্ছি, তার অতীত দেখতে পাচ্ছি, তার হারানোর যে ব্যাপারগুলো সেগুলো দেখতে পাচ্ছি, তার একজন বাবা হয়ে ওঠার গল্পটা দেখতে পাচ্ছি, ওই জার্নিটা দেখতে পাচ্ছি, কীভাবে অভাবের সংসারেও একটা মেয়ে আসার যে সুখ, বাবা হওয়ার যে একটা উচ্ছ্বাস, সে ব্যাপারগুলো দেখতে পাচ্ছি এবং বাবা হওয়ার সময় তার যে ছোট ছোট পাগলামিগুলো সেগুলো দেখতে পাচ্ছি। তারপর তার সাথে সাথে আমরা উপলব্ধি করতে পারছি যে শামসু একটু পরে নিচে পড়ে যাবে, একটু পরে সে মারা যাবে। তো এই বইটা আপনার পড়ার সময় না, একদিকে আপনি শামসুর কষ্টটা বুঝতে পারছেন, একদিকে তার সাথে হাসছেন, সে কাজ পাচ্ছে, সে এখন টাকা ইনকাম করছে, একদিকে সেই আনন্দটা উপভোগ করছেন, আরেকদিকে আপনি চিন্তা করছেন এই তো একটা পেজ বাদ গেল, এই তো একটু পরে সে পড়ে যাচ্ছে, এভাবে পড়ে যাচ্ছে। আলটিমেটলি সে কি নিচে পড়েছে, সে কি মারা গিয়েছে, নাকি সে কোনোভাবে বেঁচে গিয়েছে, না ঠিক কী হয়েছে, নাকি আসলে কিছুই হয়নি, নাকি সবই তার স্বপ্নে ছিল? এই সব কিছু জানতে হলে আপনাকে 10 সেকেন্ড এই বইটি পড়তে হবে। তো এই তো গেল বইয়ের কাহিনী। এবার যদি আমি এই বইটি পড়ার পর আমার কেমন লেগেছে সেটা একটু বলি। বইয়ের শুরুতেই যখন আমি দুঃস্বপ্নের ব্যাপারটি দেখতে পাই তখন আমি ভাবি যে আচ্ছা, দুঃস্বপ্ন, ঠিক আছে, দুঃস্বপ্ন কেটে যাবে। তারপর যখন শামসু আর মুনিয়া বিলকিসের সুন্দর সংসার দেখি তখন আমার খুব ভালো লাগে। আমাদের আশেপাশে আসলে এরকম অনেক সংসার আছে যাদের সংসারে অনেক অভাব, কিন্তু তবুও তারা খুব সুখী। আবার আশেপাশে এমন সংসারও আছে যারা অনেক টাকা পয়সার মালিক কিন্তু তাদের সংসারে সুখ নেই, কারণ তারা ওই টাকা পয়সার পেছনে এত বেশি ব্যস্ত হয়ে যায় যে পরিবারকে সময় দিতে হবে, ভালোবাসতে হবে, এই ব্যাপারগুলো তাদের মাথায় থাকে না। কিন্তু আমরা এখানে শামসুকে দেখতে পাই যে ঠিকমতো কাজও করছে, তার পরিবারকেও সময় দিচ্ছে, মানে একটা আদুরে একটা খুব সুন্দর একটা সংসার আমরা দেখতে পাই। তো এই ব্যাপারগুলো খুব ভালো লাগে যে এই লেখাগুলো খুব যত্ন নিয়ে লেখক লিখেছেন। কিন্তু তারপরেই যখন শামসুর দড়ি খুলে যাওয়ার ব্যাপারটা আসে তখন মনে হয় না, ঠাস করে একটা বুকের মধ্যে আঘাত লাগে যে কি হয়ে গেল। আচ্ছা, এত স্বপ্ন দেখে রেখেছে, এই যে মুনিয়া বাসায় অপেক্ষা করছে, বাবা আসবে গরুর মাংস দিয়ে ভাত খাবে, আজকে তো সে ফার্স্ট হয়েছে। এই যে শামসু চিন্তা করছে তার মেয়েকে সে অনেক বড় জায়গায় পড়াবে, তার মেয়ে পুলিশ অফিসার হবে, তার মেয়ে সবাইকে শাসাবে, এই যে ব্যাপারগুলো সেগুলো হয়তো আর কখনো ঘটবে না। এই ব্যাপারটা যখন মাথায় আসছে তখন খুবই খারাপ লাগছে। তো আমাদের আমাদের যাদের বাবার প্রতি একটা আলাদা পরিমাণে মায়া থাকে, আমি জানি সবারই আছে, সবারই বাবার প্রতি একটা আলাদা মায়া আছে, যাদের বাবা জীবিত আছে, যাদের বাবা মারা গিয়েছেন, যাই হোক সবারই বাবা এই জায়গাটা একটা সফট কর্নার সবার। তো তখন যখন বাবারা বাইরে গিয়ে কষ্ট করছে, এত কষ্ট করছে আমাদের জন্য, এই বইটা পড়তে গিয়ে না আপনি আপনার বাবাকে দেখতে পাবেন যে আমার বাবারা বাইরে কত কিছু করছে, নিজের জীবন ঝুঁকি নিয়ে আমাদেরকে সুখে রাখার জন্য, শান্তিতে রাখার জন্য, নিজের প্রয়োজন বাদ দিয়ে আমাদের প্রয়োজন মেটানোর জন্য তারা কত কিছু করছে। আমরা কিন্তু সবসময় সেগুলোর খোঁজ খবর রাখছি না। এই যে হুটহাট তাদের সাথে বিপদ ঘটে যাচ্ছে, কিছু একটা হয়ে যাচ্ছে। তো এই এই ব্যাপারগুলো আসলে আমি এক্সপ্লেন করতে পারছি না যে এই ব্যাপারটা কতটা ট্রমাটাইজড, যে মানে মানা যায় না আর কি, এরকম একটা ব্যাপার। তো লেখক আসলে যে সতর্কবার্তা দিয়েছিলেন যে 16 বছর বয়সী কম মানুষেরা পড়তে পারবে না বা পড়া উচিত না। তো এই দিক দিয়ে আসলে একটু ঠিক আছে, কারণ এরকম বইগুলো যখন আমরা পড়ি না, আমরা বড়দেরই আসলে নিতে অনেক কষ্ট হয় যে এরকম কিছু একটা ঘটলে কেমন হবে। এই ব্যাপারগুলো আসলে আমরা না চাইতেও না অনেক খারাপ জিনিসপত্র আমাদের মাথায় চলে আসে। তো তখন আমাদেরই এরকম দম বন্ধ হওয়া অনুভূতি হয়। তো ছোট বাচ্চাদের তো আরও বেশি হবে। তবে আসলে এখন আর কেউ ছোট নেই, এখন ছোটরা অনেক বেশি পেকে গিয়েছে। তো আমার মনে হয় না যে এখন আসলে এরকম সতর্কবার্তার দরকার পড়ে। তবুও আমার মনে হয় এই বইগুলো তাদের পড়া উচিত, কারণ পড়লে তারা আসলে এই যে বাবাদের যে ত্যাগ, আমরা
কি করছি, কেন করছি, আমরা ঠিকঠাক মতো অনেকে পড়ালেখা করছি না, ভালোভাবে থাকছি না, ফাঁকিবাজি করছি, অথচ আমাদেরকে মানুষ করার জন্য আমাদের পরিবার কত সময় নষ্ট করছে, কত কিছু করছে, এবং আমরা কিছু থেকে কিছু হলে তাদের সাথে তাদের উপর রাগ করছি, অভিমান করছি, অথচ তারা কিন্তু আমাদের উপর অভিমান করে না। এই যে আমাদের জন্য তারা এত শ্রম দিচ্ছে, আলটিমেটলি তো তারা চাইছে আমরা ভালো কিছু করি। আমরা যদি ভালো কিছু না করি, ভালো কিছু না শিখি, তখন তাদের এই ত্যাগের আসলে কোনো মূল্য নেই। তো এই বইটা পড়ে আপনি কষ্ট পাবেন, দুঃখ পাবেন, আপনার কান্না আসবে, ভারী লাগবে, কিন্তু আপনি অনেক কিছু শিখতে পারবেন, আপনি বাবাদের কষ্টটা বুঝতে পারবেন। একটা সময় গিয়ে আপনিও তো বাবা হবেন, আপনি মা হবেন, আপনারও পরিবার হবে, তখন এই ব্যাপারগুলো আপনি রিয়েলাইজ করতে পারবেন। তো এখন কেন নয়, এখন আমরা কেন রিয়েলাইজ করতে পারবো না? এই বই পড়লে আপনারা আসলে কিছু হলেও শিখবেন বাবাদের কষ্ট কেমন হয়, আর একটা সুখী পরিবার হুট করে শেষ হয়ে যাওয়া কেমন হয়। এবং লেখক এখানে আরেকটি ব্যাপার বলেছেন, যেটা হচ্ছে এই যে শামসুর সাথে যখন সে একটা খাবারের দোকানে কাজ করতো, তখন আরেকটা ছেলে তার সাথে যে অন্যায়টা করেছে, যে অন্যায়গুলোকে আমরা আসলে পাত্তা দিই না, আমরা বলি যে ছেলের সাথে কি এরকম কিছু করতে পারে কিনা, এই ব্যাপারটা লেখক এনেছেন, যেটা আসলে প্রশংসনীয়, যে এখন এই জিনিসগুলোকে মনোযোগ দেওয়া হচ্ছে এবং এই জিনিসগুলো নিয়ে কথা বলা হচ্ছে। এগুলো অন্যায়কে অন্যায় বলা হচ্ছে। তো এখানে আসলে অনেক গুরুত্বপূর্ণ কিছু মেসেজ রয়েছে, লেখক অনেক গুরুত্বপূর্ণ মেসেজ দিয়েছেন। তবে এই বইটা লেখকের আগের বইগুলোর চেয়ে বেটার। মানে আমি লেখকের আগের বই পড়েছি, আগের যে দুইটা বই পড়েছি, মৃত্যু আসলে উনিকে, হ্যাঁ, এই বইগুলো থেকে আমার মনে হয়েছে এই বইটাতে লেখক অনেক বেশি উন্নতি করেছেন। এখানে লেখকের ভাষার ব্যবহার, তারপরে এখানে অনেক বেশি ইমোশন এনেছেন। তো এই ব্যাপারগুলো এখানে উন্নত হয়েছে, কিন্তু আমি বলবো না যে এটা খুব আহামরি কিছু। আসলে এই বইটা বাস্তবতা থেকে তুলে নেওয়া হয়েছে, যার কারণে এই বইটা আমার এত পছন্দ হয়েছে, এবং আমি অনেককেই দেখেছি এই বইটার খুব প্রশংসা করেছেন, তাদেরও ভালো লেগেছে। অনেকগুলো লিখিত রিভিউ দেখেছি, যারা পড়েছেন বলেছেন যে ভালো হয়েছে। তো এই যে বাস্তবকে সুন্দর মতো লেখক ফুটিয়ে তুলেছেন। কাহিনী আমাদের চেনা, চরিত্রগুলো আমাদের চেনা, কি ঘটছে আমরা জানছি সব কিছু। তবুও এই যে আমাদের আশেপাশের ঘটনা তুলে আনা, বইতে রূপ দেওয়া এবং সেটা সুন্দরভাবে সাজিয়ে তোলা, সেখানে ইমোশন যোগ করা, এই ব্যাপারটা লেখক খুব চমৎকারভাবে ফুটিয়ে তুলেছেন। এবং এই বইতে কোথাও বানান ভুল নেই। তবে লাস্টে গিয়ে যখন লেখক পাঠকের মতামত দিয়েছেন, তখন শেষে আসলে উনিকে ওই জায়গায় একটা বানান ভুল হয়েছে। এছাড়া এই বইতে আমার চোখে কোনো বানান ভুল পড়েনি। এবং লেখক শেষে যে টুইস্টটা দিয়েছেন, যেটা আমার খুব ভালো লেগেছে, আমি আমার নিজের মতো অনেক কিছু ভেবে নিতে পারবো, অনেক কিছু চিন্তা করতে পারবো। যদিও মাথায় সবসময় বাজে চিন্তাই আসে, খারাপ চিন্তাই আসে, আমরা সবসময় দেখবেন ভালো কিছু চিন্তা করতে পারি না, আমাদের মাথায় হুট করে দুর্ঘটনা চিন্তা চলে আসে, অশুভ চিন্তা চলে আসে, এরকম টাইপ একটা ব্যাপার। তো এই বইটা আসলে বয়স বাদ দিয়ে আমার মনে হয় আপনারা যে কোনো বয়সী মানুষজন এই বইটা পড়তে পারবেন, এবং এই বইটা পড়ে কিছু হলেও শিখতে পারবেন। তো আপনারা আসলে যদি কাউকে উপহার দিতে চান যে সে কিছু শিখবে, তাকে আপনারা এই বইটা উপহার দিতে পারেন। আমি সাধারণত কাকে কোন বই উপহার দিতে পারেন ওইটা সব বইতে বলি না, কিছু কিছু স্পেসিফিক বইতে আমি বলি যে এই বইটা আপনি আপনার বন্ধুকে উপহার দিতে পারবেন, আপনি নিজে পড়তে পারবেন। তো উপহার দেওয়ার ক্ষেত্রে আমি এই জিনিসটা মাথায় রাখি যে আচ্ছা, এই বইটা যদি আমি সাজেস্ট করি কাউকে উপহার দেওয়ার জন্য, তাহলে সে যাতে কিছু হলেও শিখে, বা তার ভালোও লাগবে, একদিক দিয়ে সে গল্পটা এনজয় করবে, পাশাপাশি সে কিছু শিখবে। তো সেক্ষেত্রে আমি ওই বইগুলোই সাজেস্ট করার চেষ্টা করি। এবং এই বইটা আমার মনে হয় আপনি যদি কাউকে উপহার দেন, একটা ভালো উপহার হবে। এই বইটা আমি উপহার দিয়েছি, তো যাদের দিয়েছি তারা বলেছে যে ভালো। হ্যাঁ, আজকে এই পর্যন্তই। তাহলে ভালো বই পড়বেন, ভালো কিছু শিখবেন, আর অবশ্যই পরিবারকে সময় দিবেন, পরিবারের সবার সাথে সুন্দর ব্যবহার করবেন। দিন শেষে এই পরিবারই আপন, পরিবারই আসল। পরিবারের বাইরে আপনার জন্য আসলে কেউই নিঃস্বার্থভাবে কিছু করবে না, আমার মনে হয় আর কি। যদিও করে, স্পেসিফিক কিছু মানুষ করে, কিন্তু সাধারণত করে না। তাই পরিবারকে সময় দিবেন, সবার সাথে সুন্দরভাবে সময় কাটাবেন। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।